কামালস ইংলিশ আর্কাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো ছাত্রদের চাহিদার উপর ভিত্তি করে, ছাত্রদের প্রত্যাশার উপর ভিত্তি করে আমরা ভার্সিটি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যে ধরনের গ্রামারগুলো এসে থাকে সাধারণত, সেগুলোর সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা এই ভিডিও থেকে উপকৃত হবে। প্রতিদিনই একটা করে গ্রামার এর উপর এবং সপ্তাহে 1-2 করে সাহিত্যের ভিডিও আপলোড করা হবে। আশা করি সবাই নিয়মিত ভিডিওগুলো দেখবে। আজকে যেটা নিয়ে আসছি সেটা হলো আমাদের মডেল টেস্ট 1। আর মডেল টেস্ট 1-এ আমরা প্রথমেই 1 থেকে 3 পর্যন্ত কোশ্চেন আমরা দেখাবো। আসলে এই কোশ্চেনগুলো আসবে এরকম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, তবে প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে যদি আনকমন কোশ্চেনও আসে, সেগুলো কিন্তু ছাত্ররা উত্তর দিতে পারবে। আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটি প্রিপোজিশন সংক্রান্ত প্রশ্ন। হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। আমরা জানি যে ডাই ভার্বের সাথে যে সমস্ত প্রিপোজিশন বসে, সেগুলো কতগুলো নীতিমালা আছে। যেমন অপঘাতে মৃত্যু হলে আমরা সাধারণত বাই বসিয়ে থাকি, রোগে মৃত্যু হলে অফ বসিয়ে থাকি। আর যেমন তোমার অতি বোঝনের কারণে মৃত্যু হলে আমরা ফ্রম বসিয়ে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট একটি কথা আছে, দেখো, এতে বোঝা যায় যে এটা অপঘাতে মৃত্যুর কথা বলা হয়েছে, এই জন্য উত্তরটি হবে বাই। আরেকটি কথা বলে রাখি, আজকে আমরা উত্তর প্রশ্নের সাথে সাথে দেখিয়ে দিয়েছি। আগামী ভিডিওতে আমরা প্রথম প্রশ্নটি প্রদর্শন করব, তারপর ছাত্ররা প্রথম চেষ্টা করবে, তারপর আমরা উত্তরটি প্রদর্শন করব। কেবল আজকে প্রথম ভিডিও, সেজন্য আমরা উত্তরগুলিও প্রদর্শন করেছি। তাহলে অপঘাতে মৃত্যুর কারণে কি হয়? বাই হয়। এই জন্য ডাই ভার্বের পরে কী হয়েছে? বাই হয়েছে। উত্তর হবে বি। দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। এখানে একটি বিষয় লক্ষণীয়, আপ একটি প্রেপোজিশন এবং ফুটবল একটি নাউন। যখনই আমরা দেখব যে ব্ল্যাঙ্ক বা শূন্য স্থানের বাঁদিকে প্রেপোজিশন এবং ডান দিকে নাউন রয়েছে, তখন আমরা অর্থের সাথে সঙ্গতিপূর্ণ ভার্বস এর প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত করে বসিয়ে দেখব বাক্যটি যথার্থ অর্থ প্রদান করছে কিনা। যদি যথার্থ অর্থ প্রদান করে, তাহলে আমরা অর্থের সাথে সঙ্গতিপূর্ণ ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করে শূন্যস্থান পূরণ করব। আর ছাত্ররা হয়তো জিজ্ঞেস করতে পারে যে এখানে কোন ভার্বটি হবে, সেটা আমরা কি করে বুঝতে পারব। এখানে যে অবজেক্টটি রয়েছে ফুটবল, সেই ফুটবল শব্দটি, এই নাউনটি বলে দিবে যে এখানে কোন ভার্বটি বসবে। যদি তুমি ফুটবলকে প্রশ্ন করো যে ফুটবল দিয়ে কি করে মানুষ, তাহলেই কিন্তু ভার্বটি বেড়ে আসবে ফুটবল দিয়ে খেলে। তার মানে প্লের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে।
এখন আমি বলে দিচ্ছি যে কী কারণে এখানে আইএনজি যুক্ত হবে। কারণ তোমরা তোমাদের এইচএসসির সিলেবাসে রাইট ইউজ অফ ভার্বস পড়েছ। সেখানে তোমরা দেখেছো যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। আর কেউ যদি বলে যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা পার্টস অফ স্পিচের কোন প্রকারের মধ্যে পড়ে, সেটা জিরান্ডের মধ্যে পড়ে। তোমরা জানো যে প্রিপোজিশন যে অবজেক্ট গ্রহণ করতে পারে, আর অবজেক্ট সর্বদাই নাউন হয় অথবা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউনের মতো হয়। এই জন্য প্লেইং এখানে একটি জিরান্ড। নাম্বার 3-তে চলে যাচ্ছি। হোয়াটস দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট আসলে এটা একটা ফ্রেজ। এর অর্থ হলো খুব ব্যয়বহুল এবং বিপদসংকুল সম্পত্তি বা সম্পদ। এখানে ডি নাম্বার হতে হবে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পজিশন। অর্থাৎ হোয়াইট এলিফ্যান্ট মানে ব্যয়বহুল, এমন একটা স্থাপনা, এমন একটা সম্পদ যা অত্যন্ত ব্যয়বহুল, যার পরিচালনা বা নির্বাহ খরচ অত্যন্ত ব্যয়বহুল এবং সংকুল। এটা বোঝার কিছু নাই। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন 4, বন ভয়েস। এখানে এটি আগেই বলে দিচ্ছি, এটা একটি ফরেন ফ্রেজ। এটা হলো কেউ যাত্রাকালে আমরা শুভকামনা করে থাকি। উইশ এ গুড ট্রিপ, আমরা শুভযাত্রা, যাতে সে যাত্রাটি উপভোগ করতে পারে, সেজন্য আমরা যাত্রার প্রাক্কালে শুভকামনা করে থাকি। এই জন্য এর উত্তর হবে ডি, উইশ এ গুড ট্রিপ। নাম্বার 5, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? He is comparatively better today. He is good today than before. He is better today. He is best today than yesterday. আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পারেটিভলি বেটার টুডে, উত্তর এতে দেওয়া আছে কম্পারেটিভলি বেটার টুডে। এখানে কম্পারেটিভলি একটি কম্পারেটিভ ডিগ্রি, আবার বেটারও আবার একটা কম্পারেটিভ অর্থ প্রকাশ করে, দুইটাই কিন্তু কম্পারেটিভ অর্থ প্রকাশ করে। এরকম সুপারফ্লুয়াস ইউজ অফ এনি পার্টস অফ স্পিচ ক্যানট বি অ্যালাউড টু ইউজ ইন এ সেন্টেন্স। এরকমভাবে একই শব্দের একই পার্টস অফ স্পিচের বারবার ব্যবহারকে সুপারফ্লুয়াস ইউজ বলা হয়ে থাকে ইংরেজিতে। এটা এক্সেসিভ ইউজ বলা যেতে পারে। এরকম ইউজ নিয়মের মধ্যে পড়ে না, এই জন্য এটা উত্তর হবে না। হি ইজ গুড টুডে দেন বিফোর, এটাও বাক্য হয়নি। দেন যেহেতু আছে, গুড হয় কী করে? এটা বেটার হতে পারে, এটাও বাক্য সঠিক নয়। হি ইজ বেটার টুডে, এই বাক্যটি সঠিক। হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে, এখানে বেস্টের আগে কিন্তু দি বসে, যেহেতু সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, সুতরাং এই বাক্যটিও সঠিক নয়। সঠিক উত্তর হবে সি। নাম্বার 6-এ চলে যাচ্ছি। চুজ দি কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কপ। এই কপ যে শব্দটি রয়েছে, ইংরেজি শব্দ, এই শব্দের সমার্থক অর্থ হলো পুলিশ। এটা একবার জেনে নিলেই চলবে, এর কারণ দর্শানোর বা কেন বা হেতু বলার কোনো প্রয়োজন নেই। এবার আমরা নাম্বার 7-এ যাচ্ছি। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ ড্যাশ। ওয়াকিং একটি জিরান্ড। এখন আমি জিরান্ড নিয়ে কিছুটা আলোচনা করব। ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত হলে উহা যদি ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড বলা হয়ে থাকে। ওয়াকিং শব্দটি একটি ডাবল পার্টস অফ স্পিচ। ওয়াকিং, কাউকে যদি আমি প্রশ্ন করি বা বলি যে তুমি 2-4টে কাজের নাম লিখে নিয়ে আসো, তখন সে লিখবে ওয়াকিং, রিডিং, রাইটিং, স্লিপিং। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে কিন্তু কাজের নাম লেখা হয়। এই জন্য ওয়াকিং যেহেতু কাজের নাম বুঝিয়েছে, তাই এটা নাউন। আবার ওয়াকিং শব্দটি দ্বারা কাজ করা বুঝিয়েছে, তাই সে ভার্ব।
এই জন্য একই অঙ্গে এত রূপ কে জানিত আগে। জিরান্ডের অবস্থা কিন্তু সেই গানের মতো। ওয়াকিং এটা নাউনও, আবার ওয়াকিং এটা ভার্বসও। এই ভার্বও এ ধরনের ডবল পার্শ্ববিস্পিত যুক্ত ভার্ব এবং নাউন যুক্ত ভার্বযুক্ত আইএনজি যুক্ত ভার্ব কিন্তু জিরান্ড। এই জন্য এটা সঠিক উত্তর হবে জিরান্ড। আর ইনফিনিটিভ সেটা তোমরা জানো যে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইকুয়াল টু কী হয়, ইনফিনিটিভ হয়ে থাকে। পার্টিসিপল হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে শেষে আইএনজি যুক্ত হলে উহা যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে পার্টিসিপল বলা হয়ে থাকে। আর ভার্বাল নাউন কাকে বলে থাকে, দিয়ে এবং অফের মাঝখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে উহা নাউনের কাজ করে তখন সেটা ভার্বাল নাউন হয়ে থাকে। সুতরাং উত্তর হবে জিরান্ড। Number 8, Bangladesh demands dash patriotic sons to dedicate their lives. Bangladesh demands her patriotic sons. তোমরা জানো যে আমরা যে সমস্ত বস্তুকেও স্নেহ বা ভালোবাসার দৃষ্টিতে দেখি, তারা বস্তু হওয়ার পরেও আমরা তাদেরকে স্ত্রীলিঙ্গে এবং পসেসিভে হার ব্যবহার করে থাকি। যেমন বাংলাদেশ, in 1971 the liberation war broke out. Many lives were sacrificed by us. আমরা অনেক জীবন দিয়েছি। সো বাংলাদেশ ইজ আওয়ার লাভ। বাংলাদেশ is the result of our supreme sacrifice. The war was bloody. আমরা রক্ত দিয়ে বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ আমাদের খুব আদরের, বাংলাদেশ আমাদের খুব ভালোবাসার। এই জন্য কিন্তু আমরা হার বসিয়েছি। বস্তু হইল তার স্ত্রীলিঙ্গে হার বসিয়েছে। আর এখানে হার বসানোর কারণ হলো এখানে সন্স যে নাউনটি রয়েছে, নাউনের পূর্বে প্রোনাউনের পসেসিভ ফর্ম বসে থাকে। তোমরা জানো বাংলাদেশকে যদি কোনো নারী হিসেবে আমি কল্পনা করি তাহলে বাংলাদেশের পরিবর্তে হবে শি। আর যেহেতু সানস নাউন, তাহলে শি এর পসেসিভ ফর্ম এর আগে বাড়বে। শি এর পসেসিভ ফর্ম হলো হার প্যাট্রিয়টিক সানস। আমরা জানি যখন কোনো প্রোনাউনের পসেসিভ ফর্ম কোনো নাউনের পূর্বে বসানো হয়ে থাকে তখন সেটা কিন্তু আর পসেসিভ প্রোনাউন থাকে না, সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এখানে দুইটি অ্যাডজেক্টিভ একটি নাউনকে মডিফাই বা নির্দেশ করেছে। সন্স নাউনটিকে প্যাট্রিয়টিক, এটা একটা অ্যাডজেক্টিভ, আবার হার এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দুইটি অ্যাডজেক্টিভ এই সন্স নাউনকে কী করেছে, নির্দেশ করেছে। প্লুরাল ফর্ম অফ ডিয়ার ইজ। জানতে চাওয়া হয়েছে যে ডিয়ার, যেটা আমরা হরিণ বলে থাকি, সেটার প্লুরাল ফর্ম কোনটি। একই, এটা জেনে নিলে হয়ে গেল। এমন কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, এটা তার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নাম্বার 10, the earth moves round the sun. Here underlined word is a অথবা an. বলছি the earth moves round the sun, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এই যে একটি বাক্য এখানে রয়েছে, রাউন্ড শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। এই রাউন্ড শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমরা এখানে ভার্বস, তোমরা জানো ভার্বস আর দ্য সোল অফ এ সেন্টেন্স, অর ভার্ব ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। ভার্ব হলো বাক্যের আত্মা। ভার্ব উইল সে হোয়াট দ্য স্ট্রাকচার উইল বি অফ দ্য সেন্টেন্স। ভার্ব কিন্তু বলে দিবে বাক্যের স্ট্রাকচারটি কী হবে। এই মুভস ভার্বটি এখানে আছে। এখন এই যে মুভস বা ঘোরার যে কাজটি, এই কাজটি কোন স্থানে হয়েছে সেটা নির্দেশ করার জন্য এখানে রাউন্ড এসছে। তোমরা জানো ভার্বের কাজ যে স্থানে হয় সেই স্থান হলো অ্যাডভার্ব। এখানে এই জন্য এটা কি হলো, অ্যাডভার্ব হলো।
রাউন্ড গোলাকার একটা বৃত্তের মধ্যে সে মুভ করে, যেটাকে অক্ষরেখা, তার নিজস্ব পথ বা পরিক্রমা সেটা বুঝাইছে, সুতরাং সেটা বুঝিয়েছে। সুতরাং তোমার এই রাউন্ড কিন্তু একটা অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়ার কাজ যে স্থানে সংঘটিত হয় সেটা হলো কি হয়, অ্যাডভার্ব হয়ে থাকে। নাম্বার 11, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? এই ওয়েস্ট ভার্বটার নাউন হলো ওয়েস্টেজ। এটা আমরা সবাই জানি, এটা আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমের একটি বিষয়। নাম্বার 12-এ আমরা দেখতে পাচ্ছি, ইট ওয়াজ ড্যাশ হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এখানে হার প্রোনাউনের পসেসিভ রূপ, হিজ প্রোনাউনের পসেসিভ, হি প্রোনাউনের পসেসিভ রূপ হলো হিজ, আর শি প্রোনাউনের পসেসিভ রূপ হলো হার, আর হিম হলো হি এর অবজেক্টিভ রূপ, আর হি হলো একটা সাবজেক্টিভ রূপ। এখন আমরা দেখতে পাচ্ছি যে হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, এখানে হু কিন্তু সাবজেক্ট, হু একটি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নিয়ে একদিন আমি বিস্তারিত আলোচনা করব। এই সংক্ষিপ্ত কোলেবরের ভিডিওতে আসলে রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা সম্ভব নয়। তারপরেও আমি বলছি যে হু এই রিলেটিভ প্রোনাউনটি ব্যক্তির পরিবর্তে বসে। শুধু এটুকু বললেই হবে না, হু একটি সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, সে সাবজেক্টিভ এর পরিবর্তেই বসে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি হি হলো একমাত্র সাবজেক্টিভ প্রোনাউন, হার হলো পসেসিভ, হিজ হলো পসেসিভ, হিম হলো অবজেক্টিভ, এই হি হলো সাবজেক্টিভ। এই জন্য এখানে সঠিক উত্তর হবে কি হি। আমি যদি একেবারে সংক্ষেপে বলতে যাই, ইন এ নাটশেল, তখন আমাকে এটা বলতে হবে যে হু যেহেতু এখানে সাবজেক্টিভ, তাই এমন একটি প্রোনাউন কিংবা নাউন তার আগে বসাতে হবে যিনি সাবজেক্টিভ, কারণ সাবজেক্টিভের পরিবর্তেই সাবজেক্টিভ বসে। ইংরেজি গ্রামারের সব জায়গায় এইভাবেই কিন্তু এটাকে কি বলা হয়, সমজাতীয় পার্শ্ব স্পিসের ব্যবহার লক্ষ্য করা যায়। এইখানে সঠিক উত্তর হবে হি। তারপরেও যদি কোনো প্রশ্নের ব্যাপারে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে লিখে দিলে আমি সেটার উত্তর বুঝিয়ে দিব। এখানে 2টা প্রশ্ন হয়ে গেছে, যাই হোক। পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব। সংক্ষেপে আমি পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। যে ভার্বের কাজ সাবজেক্ট কর্তৃক সম্পাদিত না হয়ে অন্য কারো কর্তৃক সম্পাদিত হয় তাকে পজিটিভ ভার্ব বলা হয়ে থাকে। পজিটিভ ভার্বের উদাহরণ আমি মুখে মুখে দিচ্ছি, যদিও এখানে লিখিনি। আমি পজিটিভ ভার্বের উপর তোমাদেরকে আরও একটি ভিডিও তৈরি করে দিব, কারণ পজিটিভ ভার্ব বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ভার্বটি। যেমন আই ওয়াক দি চাইল্ড, আমি শিশুটিকে হাঁটাই। আমি কিন্তু হাঁটি না। ওয়াক ভার্বের কাজ, যদিও আই হলো এখানে সাবজেক্ট, আই ওয়াক দি চাইল্ড, আমি শিশুটিকে হাঁটাই। আই এখানে সাবজেক্টটি কিন্তু ওয়াক ভার্বের কাজ করেনি, করেছে শিশুটি। অর্থাৎ সাবজেক্ট ওয়াক ভার্বের কাজটি করে না, অর্থাৎ যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে না কিন্তু অন্য কারো কর্তৃক সম্পাদিত হয় তাদেরকে পজিটিভ ভার্ব বলা হয়ে থাকে। এখন বলেছে যে নিচের কোন বাক্যে পজিটিভ ভার্বের উদাহরণ আছে। আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি, আই শ্যাল গেট দি ওয়ার্ক ডান বাই হিম, এই কাজটি তার কর্তৃক আমি করিয়ে নেব। তার মানে কি কাজটি সাবজেক্ট আইয়ে করে নেই, সে করেছে হিমে বা হিয়ে এই কাজটি সম্পাদন করেছে। এই জন্য আমরা এখানে এই যে গেট একটি পজিটিভ ভার্ব। আশা করি শিক্ষার্থীরা তোমরা উপলব্ধি করতে পেরেছ। এখানে আমরা কি বলে 15টি কোশ্চেন দিয়েছি।
13. I dreamed a wonderful dream. What is the underlined word? দেখো, আমি সবসময় একটি কথাই বলেছি যে ভার্ব ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। ভার্ব বলে দিবে যে সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে। সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করা যাবে, অবজেক্ট ছাড়াও বাক্য তৈরি করা যাবে, কিন্তু ভার্ব ব্যতীত বাক্য তৈরি করা সম্ভব নয়। কোনো সেন্টেন্স, কোনো সেন্সিবল সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। এখানে যে বাক্যটি দেওয়া আছে তার ভার্ব হলো ড্রিমড। এটি একটি কগনেট ভার্ব। তোমাকে প্রথমে জানতে হবে যে কগনেট ভার্ব কাকে বলে। ভার্বের একই জাতীয় বা ভার্বের সমজাতীয় শব্দকে যখন অবজেক্ট হিসেবে গ্রহণ করবে তখন সেই অবজেক্টটি হবে কগনেট অবজেক্ট। দেখো, এখানে ড্রিম ওয়ার্ডের ফ্যামিলি কিন্তু একটি, ড্রিম, আবার ভার্ব হলো ড্রিমড। এখানে ড্রিম হলো নাউন আর ড্রিমড হলো ভার্ব, অর্থাৎ একই ফ্যামিলির ভার্বের একই ফ্যামিলির শব্দ নিয়ে পার্টস অফ স্পিচ নিয়ে যখন অবজেক্ট হয়, ভার্ব এবং অবজেক্ট যখন একই সমজাতীয় হয় তখন কিন্তু সেটা কগনেট ভার্ব হয়ে থাকে। আর কগনেট ভার্ব তার যে সমজাতীয় অবজেক্ট গ্রহণ করে সেটাকে কগনেট অবজেক্ট বলা হয়ে থাকে। এর উত্তর হবে কগনেট অবজেক্ট। I have worked very hard lately. In this sentence, lately is. এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে ওয়ার্কড এই কাজটি কখন করা হয়েছিল তার জবাব দিয়েছে লেটলি। অনেকে লেটলি শব্দটির ভুল ব্যাখ্যা করে থাকে, ছাত্ররা অনেক সময় আমরা দেখেছি, শিক্ষার্থীরা লেটলি শব্দটি দিয়ে দেরিতে বুঝিয়ে থাকে অনেকে। লেটলি শব্দের অর্থ সম্প্রতি। এটি একটি এলওয়াই যুক্ত অ্যাডভার্ব। লেট শব্দটি একটি অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে এখানে লেটলি অ্যাডভার্বটি এসছে। আমি বলেছিলাম যে একটু আগে বলেছি যে ভার্বের কাজ যে সময়ে সংগঠিত হয় সে সময়টা অ্যাডভার্ব। এখানে ওয়ার্কড ভার্বের কাজটি সংঘটিত হয়েছে সম্প্রতি, অর্থাৎ সম্প্রতি একটি অ্যাডভার্ব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, কাজ যখন হয় সেই সময়টাকে বলা হয় অ্যাডভার্ব। কাজটা কখন করেছে? সম্প্রতি করেছে, সোজা কথা। এই সম্প্রতি হলো একটি অ্যাডভার্ব। নাম্বার 15, he often dash newspapers but he has never dash a novel. অফেন শব্দটি আমাদের অফেন শব্দটিকে আমাদের মার্ক করতে হবে। এই অফেন শব্দটি যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। তার মানে হি অফেন রিডস নিউজ পেপার্স। আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, রিড ভার্বটি কোত্থেকে পেলেন আপনি? নিউজ পেপার কী করা হয়? পড়া হয়। কোনো নাউনকে প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু ভার্ব বের করা যায়। যেমন ফুটবল কী করে খেলে, বই কী করে পড়ে, নিউজ পেপার কী করে পড়ে, খাবার কী করে খায়। নিশ্চয়ই খাবার ফেলে দেয় না। তার মানে নাউন থেকে ভার্ব বের করা যায়। এখানে নিউজ পেপার পড়া হয়, তাই আমি রিড। আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের শেষে এস বাই এ যুক্ত হবে। আর ভার্বের শেষে এস বাই এ যুক্ত করার বিধান হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন হলো? এই অফেন থাকার কারণে। হি রিডস নিউজ পেপার বাট হি হ্যাজ, এই যে হ্যাজ এখানে রয়েছে, এই হ্যাজ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি অক্সিলিয়ারি ভার্ব। এটার পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে থাকে, রেড।
তাইলে সঠিক উত্তর হবে রিডস এবং রেড। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমরা প্রতিদিন আমার সঙ্গে থাকবে, আমাকে শেখার সুযোগ দিবে এবং তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করবে। মনে রাখতে হবে, জানার কোনো বিকল্প নেই। অধ্যয়ন ব্যতীত জীবনের উঁচু সিঁড়িগুলো তোমাদের অধরাই থেকে যাবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।